চলে আসি কিডনি স্ট্রাকচারে। তো কিডনি মেনলি আমরা এটা একটা সেকশন নিয়েছি কিডনির, এবং সেখানে সেই সেকশনে ভালো করে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিডনির যে আউটার সারফেসটা, এই সারফেসটাকে আমরা কি বলি, এই সারফেসটাকে আমরা বলি কর্টেক্স। ওকে, তো দিস ইজ কর্টেক্স। এবারে দেখো ভেতরে কিছু পিরামিড লাইক স্ট্রাকচার রয়েছে, যেটা একটু ডিপ পিঙ্কিশ কালারের কিছু পিরামিড লাইক স্ট্রাকচার রয়েছে, যেটাকে আমরা কি বলছি, মেডুলা। তো বাইরের যে পেল পিঙ্ক কালারের যে স্ট্রাকচারটা রয়েছে, পেল পিঙ্ক কালারের স্ট্রাকচারটাকে আমরা বলছি কর্টেক্স, ভিতরে ডিপ পিঙ্ক কালারের স্ট্রাকচারটাকে আমরা বলছি মেডিউলা। ওকে, তো মেডিউলার পরে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে রেনাল পেলভিস, এবং রেনাল পেলভিসের আগে দেখতে পাচ্ছি ক্যালিক্স। তো প্রত্যেকটা মেডুলা থেকে একটা করে ক্যালিক্স বেরিয়েছে, এবং সেই ক্যালিক্সগুলো কোথায় এসে জয়েন করেছে সবাই, রেনাল পেলভিসে। তাহলে ইউরিন যে ফর্মেশন হবে, সেই ইউরিন ফর্মেশন হওয়ার পরে প্রথমে কর্টেক্স, তারপরে মেডুলা, তারপরে সেটা সেই ইউরিনটা কোথায় যাবে, রেনাল ক্যালিক্সে যাবে, রেনাল ক্যালিক্স থেকে রেনাল পেলভিসে যাবে, এবং রেনাল পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে কিন্তু আমাদের বাইরে চলে আসবে। ঠিক আছে, কিডনির বাইরে চলে আসবে। এবার ইউরেটার থেকেই কোথায় যাবে, ইউরিনারি ব্লাডারে যাবে, এবং তারপরে আস্তে আস্তে আমাদের বডি থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, ইউরেথ্রা হয়ে। তো এইটা হচ্ছে মেনলি আমাদের কিডনি নিয়ে আমরা এখন কনসার্ন। তো আমরা কিডনির স্ট্রাকচারটা বুঝে নেব। কিডনির বাইরের পোর্শনটাকে আমরা বলছি কর্টেক্স, ভেতরে যে পিরামিড শেপড পোর্শনটা রয়েছে সেটাকে আমরা বলছি মেডুলা। তারপরে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেডিউলার অংশ থেকে একটা করে রেনাল ক্যালিক্স বেরিয়েছে, যেই ক্যালিক্সগুলো একসাথে জয়েন করে তৈরি করেছে রেনাল পেলভিস, এবং রেনাল পেলভিস থেকে কোথায় চলে যাচ্ছে জিনিসটা, ইউরেটারে। ওকে, এছাড়া দুটো, একটা আর্টারি এবং একটা ভেন আমরা দেখতে পাচ্ছি এখানে, রেনাল ভেন অ্যান্ড রেনাল আর্টারি, যেটা কিনা ব্লাড সাপ্লাই করছে, এবং যেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সেটা নিয়ে যাওয়ার জন্য কে রয়েছে, ভেন। তো আমরা যে কোনো ক্ষেত্রে আমরা জানি যে যেই ব্লাড ভেসেলটা অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করবে সেটা অবভিয়াসলি কে হবে, আর্টারি হয়, আর যে নিয়ে যাবে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে তাই সেটা আমার ভেন হয়। ওকে, তো সেখানে রেনাল আর্টারি আর রেনাল ভেনের কাজটা আমরা বুঝতে পারলাম, রেনাল পেলভিসটা বুঝতে পেরেছি, আর ইউরেটারটাও আমরা বুঝতে পারলাম যে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারস ফ্রম কিডনি যা যা আছে সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারলাম। কিডনি স্ট্রাকচার সম্বন্ধে আমাদের একটা বেসিক ধারণা হলো। ওকে, এবারে আমরা চলে আসব কিসে, নেফ্রনে। নেফ্রন তাহলে কি, আমি প্রথমেই বলেছি ইট ইজ দি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। তাহলে বহু নেফ্রন, আমাদের বডি যেমন বহু সেলস দিয়ে তৈরি, তেমনি কিডনি তৈরি কি, বহু নেফ্রনস দিয়ে। ওকে, তাহলে ইট ইজ দি ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ কিডনি। এবারে আমরা এখানে একটা বেসিক ছবি দেখতে পাচ্ছি। এবার এই বেসিক ছবিটা, নেফ্রনের এই যে বেসিক ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবির মধ্যে নেফ্রনের কিছু পার্টস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে ইয়েলো কালারের যে বর্ডার্সটা আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের, সেটাই কিন্তু নেফ্রন। ঠিক আছে, ওপরের যে লাল রঙের যে জালটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ব্লাড ভেসেল। ওকে, তো এই ইয়েলো পোর্শনটা, ইয়েলো পাইপটা, স্পেসিফিক্যালি ইয়েলো পাইপটাকে আমরা কিন্তু এখানে নেফ্রন হিসেবে ধরছি। তো এই ইয়েলো পাইপটা সাথে আরেকটা জিনিস যেটা থাকে নেফ্রনেরই পার্ট, সেটা হচ্ছে এই অংশটা, এটা রেড দিয়ে করা আছে, বাট দিস ইজ অলসো আ পার্ট অফ নেফ্রন। এবার আমরা বলবো যে নেফ্রনের পার্টগুলো কি কি, এরপরে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা এখান থেকে বেসিকভাবে জেনে নেবো নেফ্রনের কি কি পার্টস রয়েছে। ওকে, ফার্স্ট দেখো এখানে একটা ক্যাপিলারিসের টাফট অফ ক্যাপিলারিস তৈরি হয়েছে, একটা টাফট অফ ক্যাপিলারিস তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ এই পোর্শনটা, একটা টাফট অফ ক্যাপিলারিস তৈরি হয়েছে। এই টাফট অফ ক্যাপিলারিসটা কিভাবে তৈরি হলো, দেখো এখানে কে আছে, অ্যাফারেন্ট আর্টেরিওল, এখানে কে আছে, ইফারেন্ট আর্টেরিওল। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওল আর এখানে রয়েছে ইফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট আর্টেরিওল আসছে, আসার পরে এই অ্যাফারেন্ট আর্টেরিওলটা দেখো সাব ডিভাইডেড হয়ে যাচ্ছে। যদি আমরা এই জায়গা এটাকে একটু বড় করতে পারি, দেখতে পাবো যে এখানে অ্যাফারেন্ট আর্টেরিওলটা কি হয়ে যাচ্ছে, সাব ডিভাইডেড হয়ে যাচ্ছে। ওকে, সাব ডিভাইডেড হয়ে গিয়ে ছোট ছোট ক্যাপিলারিস তৈরি করছে, এবং সেই ক্যাপিলারিসগুলো একটা টাফট অফ ক্যাপিলারিস এখানে তৈরি করছে। ওকে, তো সেই টাফট অফ ক্যাপিলারিসটাকে আমরা বলছি গ্লোমেরিউলাস। কি বলছি, গ্লোমেরিউলাস, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ
নেফ্রন। ওকে, গ্লোমেরিউলাস কোথায় রয়েছে? এখানে। কে তৈরি করছে? অ্যাফারেন্ট আর্টেরিওল আসছে, সাবডিভাইড করছে, ছোট ছোট ক্যাপিলারিজ তৈরি করছে, এবং সেই ক্যাপিলারিজ গুলোকে আমরা বলছি গ্লোমেরিউলাস, মানে টাফ টাফ ক্যাপিলারিজটাকে বলছি আমরা গ্লোমেরিউলাস। এবং দেখো এখান থেকে এই টাফ টাফ ক্যাপিলারিজ গুলো আবার জয়েন করে ইফারেন্ট আর্টেরিওল হয়ে কিন্তু বেরিয়ে চলে আসছে। এবারে একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে অ্যাফারেন্ট আর্টেরিওল তার যে উইথটা আর যে ইফারেন্ট আর্টেরিওল তার যে উইথটা, তার মধ্যে দেখো একটা পার্থক্য রয়েছে। ওকে, তো আমি একটু হাইলাইট করব জিনিসটাকে। এই যে অ্যাফারেন্ট আর্টেরিওলটা আমরা দেখতে পাচ্ছি, এর উইথটা কিন্তু একটু বেশি চওড়া এটার তুলনায়, এটা কিন্তু একটু কম চওড়া বা একটু পাতলা, একটু পাতলা। তার মানে অ্যাফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটারটা বেশি হয়, ইফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটারটা কম হয়। তো ডায়ামিটার বেশি এবং কম হওয়ার জন্য, এই যে ডায়ামিটারের যে একটা তারতম্য হচ্ছে, এই তারতম্যটা হওয়ার জন্য এই গ্লোমেরুলাসের ভেতরে কিন্তু একটা ব্লাড প্রেশার তৈরি হবে, যেই ব্লাড প্রেশারটা নর্মাল ক্যাপিলারিসের তুলনায় কিন্তু দ্বিগুণ হবে। নর্মাল ক্যাপিলারিসে যেই ব্লাড প্রেশারটা থাকে তার তুলনায় গ্লোমেরিউলার ক্যাপিলারিসে ব্লাড প্রেশারটা কেমন হবে? ডাবল হবে, দ্বিগুণ হবে। ওকে, কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? একদম ক্লিয়ার। এরপরে আমরা আসছি, দেখো এই কাপ শেপ যে স্ট্রাকচারটা, কাপের মতো একটা স্ট্রাকচার, যেই স্ট্রাকচারটা এই গ্লোমেরিউলাসটাকে ধরে রেখেছে। ক্লিয়ার? দেখতে পাচ্ছ? তো যেই স্ট্রাকচারটা এই গ্লোমেরিউলাসটাকে ধরে রেখেছে, সেই স্ট্রাকচারটার নাম কি? বাউম্যানস ক্যাপসুল। কি নাম? বাউম্যানস ক্যাপসুল। ওকে, তাহলে বাউম্যানস ক্যাপসুল হচ্ছে এমন একটা পোর্শন, যেই পোর্শনটার মধ্যে কিন্তু গ্লোমেরিউলাসটা রয়েছে, আটকে রয়েছে। ওকে, গেল। তার পরবর্তী যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে একটা কনভিউলেটেড টিউবিউল দেখতে পাচ্ছি। ঠিক আছে, কনভিউলেটেড টিউবিউল দেখতে পাচ্ছি, যেই কনভিউলেটেড টিউবিউলটাকে আমরা কি বলবো? প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল। কি বলবো? প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল। ওকে, এই যে এইখান থেকে যে কনভিউলেটেড টিউবিউলটা শুরু হচ্ছে, ঠিক আছে, এই পোর্শনটাকে আমরা বলছি প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল। এবার এই প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউলটা কিন্তু একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে, যেই পোর্শনটাকে আমরা এই জায়গার এইরকম এই পোর্শনটায় গিয়ে কনভিউলেটেড টিউবিউলটা শেষ হয়ে যাচ্ছে। তারপর থেকে যে পাইপটা রয়েছে, সেই পাইপটাকে আমরা বলি হেনলিস লুপ। কেন বলি লুপ? তার কারণ এটাই, এখানে আমরা দেখতে পাবো যে এই লুপটা কিন্তু ইউ শেপের। দেখো এই যে এই লুপটার কথা বলছি, এটা কিন্তু একটা ইউ শেপড লুপ, ইউ আকৃতির লুপ। তাহলে এই পুরো পোর্শনটাকে আমরা বলছি হেনলিস লুপ। পুরো পোর্শনটাকে এখান থেকে শুরু করে এত পর্যন্ত যে লুপটা রয়েছে, লুপ মানে আমরা জানি যেটা কোনো একটা হতেই পারে এরকম 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 টাইপের কোনো একটা শেপ, লুপ। দিস লুপ ইজ প্রেজেন্ট ওভার হেয়ার। ওকে, দিস লুপ ইজ নোন অ্যাজ হেনলিস লুপ। কি বলে এটাকে? হেনলিস লুপ। এবার হেনলিস লুপের কিন্তু দুটো পার্ট আছে। কি পার্ট আছে? দেখো এই পোর্শন থেকে এখান আমরা জানি যে ফিল্টারেট তৈরি করে মেনলি। কিডনির কি কাজ? কিডনির কাজ হচ্ছে ফিল্টারেট তৈরি করা, ব্লাডকে ফিল্টার করা, তাই না? আমাদের নর্মালি আমরা কি শুনি? কিডনি খারাপ হয়ে গেলে ব্লাড ফিল্টার হয় না, তাই না? তাহলে কিডনির কাজ যদি ব্লাড ফিল্টার করা হয়, তাহলে তার স্ট্রাকচারাল ইউনিট নেফ্রনের কাজও কি হবে? ব্লাডকে ফিল্টার করা হবে। তাহলে ব্লাডকে ফিল্টার করার পর যে ফিল্টারেটটা তৈরি হবে, সেই ফিল্টারেটটার ফ্লো কোন দিকে হবে? এই দিকে। এখানে তো ফিল্টারেটটা তৈরি হচ্ছে, তারপরে সেটা নিচের দিকে ফ্লো হয়ে এরকমভাবে আসবে। তাহলে এই যে লুপটার মধ্যে দিয়ে প্রথমে নিচের দিকে ফ্লো করবে, তারপরে উপরের দিকে আসবে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই পার্টটাকে আমরা বলছি ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে। কি বলছি? এই পার্টটাকে এই যে একটা ইউ শেপ দেখতে পেলাম, এই যে আমি আঁকলাম এখানে ইউ শেপ, এর এই পার্টটাই যেখানে ফিল্টারেটটা নিচের দিকে ফ্লো করে আসছে, সেই পার্টটাকে আমরা বলছি ডিসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং মিন ডিসেন্ড করছে, ডিসেন্ড করছে না, মানে যে ফ্লুইডটা রয়েছে, সে ফিল্টারেটটা তৈরি হচ্ছে, সেটা ডিসেন্ড করে নিচের দিকে আসছে, তার জন্য যেটাকে আমরা কি বলছি? ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে। ওকে, আর যেখান থেকে ফিল্টারেটটা ওপরের দিকে উঠছে, সেই পোর্শনটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে। ঠিক আছে, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে বুঝতে পেরেছো, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে বুঝতে পেরেছো। দুটোতে কি হচ্ছে? একদিকে ফিল্টারেটটা নিচের দিকে নামছে, আর একদিক থেকে ফিল্টারেটটা ওপরের দিকে উঠছে।
কোনো রকম ডাউট আছে এটা নিয়ে? একদম ক্লিয়ার? আমি প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করব, ইন্টারেক্টিভ সেশন হবে এটা একটা, সবাই আমাকে বলবে যে ক্লিয়ার, তারপরে আমি এগোবো, ঠিক আছে? তাহলে এটা নিয়ে কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলো। হ্যাঁ, গুড কোয়েশ্চেন। ডিসেন্ডিং পার্টেরও দেখবে দুটো পার্ট আছে, একটা হচ্ছে থিক সেগমেন্ট, এটা হচ্ছে থিন সেগমেন্ট। এখানে আমরা পরবর্তী সময় আবার আমরা ছবি দেখব, এই ছবিটাতে মেনশন করা নেই, আবার আমরা যখন নেফ্রনের আরেকটা ছবি দেখব সেখানে আমরা থিক সেগমেন্টটা থিন সেগমেন্টটা মেনশন করব। দেখো তুমি যেরকম বলেছো তেমন এখানেও তুমি দেখতে পাবে, এই ছবিটাতে নেই, পরবর্তী ছবিতে, যে অ্যাসেন্ডিং লিম্বেরও কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে থিন সেগমেন্ট, একটা হচ্ছে থিক সেগমেন্ট। একটা মোটা থেকে, হ্যাঁ, একটা সরু থেকে মোটা হবে, ঠিক আছে? ওটা আমরা একটু পরে দেখবো, ওকে? তো এটা নিয়ে কোনো রকম সমস্যা আছে? কোনো রকম সমস্যা নেই? আর কোনো ডাউট আছে? আচ্ছা, যেখানে গিয়ে ডিসেন্ডিং লিম্ব, এই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলেটা শেষ হচ্ছে, মানে এই জায়গাটায়, সেখান থেকে কিন্তু আরেকটা পোর্শন শুরু হচ্ছে, নেফ্রনের আরেকটা কনভিউলেটেড টিউবিউল তৈরি হচ্ছে, দেখো। এক্স্যাক্টলি, ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল। কি? ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল। এবার ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল কোথায় অ্যাড হচ্ছে? কালেক্টিং ডাক্টে। এবার কালেক্টিং ডাক্ট, অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে যে কালেক্টিং ডাক্ট কি নেফ্রনের একটা পার্ট? নো, কালেক্টিং ডাক্ট কিন্তু নেফ্রনের কোনো পার্ট নয়। একটা কালেক্টিং ডাক্টের মধ্যে অনেকগুলো নেফ্রনের ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল গিয়ে ওপেন হতে পারে, মার্চ করতে পারে, ঠিক আছে? দেখো কালেক্টিং ডাক্টে কে মার্চ করেছে? ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল, ঠিক আছে? এরকম ওপরে আরেকটা নেফ্রনের ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল কিন্তু এই কালেক্টিং ডাক্টের সাথে এসে মার্চ করতে পারে। তাহলে কালেক্টিং ডাক্ট কিন্তু নেফ্রনের পার্ট নয়, কালেক্টিং ডাক্টের সাথে নেফ্রনের ডিসিটি বা ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল মার্চ করছে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা কি বুঝতে পারলাম? একটা বেসিক স্ট্রাকচার নেফ্রনের, কিডনির একটা বেসিক স্ট্রাকচার, নেফ্রন কি, জিনিসটা কি নেফ্রন, সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তো এই পোর্শনে আমরা এইটুখানি বুঝতে পারলাম। এবারে আমরা পরবর্তী স্লাইডে মুভ করব, ওকে? তো এখানে একটা, আচ্ছা আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত আমরা যেই জিনিসটা এতক্ষণ ধরে পড়লাম সেইটারই একটা ছবি এখানে দেওয়া রয়েছে, যেখানে কিনা মেনলি কিছু কাজের কথা বলা হয়েছে, যে কোন পার্টটার কোন ফাংশন। আমরা তো শুধুমাত্র পার্টটার স্ট্রাকচার নিয়ে ইন্টারেস্টেড নই, আমরা সেই পার্টটা কোন পার্টিকুলার ফাংশনটাকে করছে সেই ফাংশনটা নিয়েও কিন্তু আমরা ইন্টারেস্টেড, ওকে? তো আমরা এই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। এবং এছাড়াও আমরা একটা দেখে নিলাম, যে এখানে ছবিগুলো দেখে নিলাম, এই যে ওর একটা কনফিউশন হচ্ছিল যে থিন সেগমেন্ট আর থিক সেগমেন্ট, দেখো কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। এখানে দেখো ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে বিগিনস, এখানে সেটা থিক হয়ে রয়েছে, থিন হচ্ছে। আবার এখানে দেখো অ্যাসেন্ডিং লিম্ব, যেটা কিনা থিন সেগমেন্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব, এটা পরবর্তী সময় থিক হয়ে যাচ্ছে। তাহলে এই ছবিতে তোমার ডাউটটা ক্লিয়ার হলো একদম। এখানে আমরা দেখে নিচ্ছি ইফারেন্ট আর্টেরিওল, অ্যাফারেন্ট আর্টেরিওল, বুঝতেই পারছো, অ্যাফারেন্ট আর্টেরিওল বেরিয়ে যাচ্ছে, ইফারেন্ট আর্টেরিওল ঢুকছে, এবং পরবর্তী সময় সেটা ছোট ছোট ক্যাপিলারিসে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তারপরে এই যে স্পেসটা, যেই স্পেসটা পড়ে রয়েছে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে, গ্লোমেরুলাসকে রাখার পরেও কিছুটা স্পেস পড়ে থাকে, সেই স্পেসটাকে আমরা কি বলি? ক্যাপসুলার স্পেস, ওকে? তো এখানে রেনাল টিউবিউল দেখতেই পাচ্ছ, রেনাল টিউবিউল, সেই রেনাল টিউবিউলের এই যে এই পোর্শনটাকে কি বলে? সবাই বলো, পিসিটি। তারপরের পোর্শনটা লুপ অফ হেনলির, এটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, ডিসেন্ডিং লিম্বের থিন পার্ট, তবে থিক পার্ট। যাই হোক, এটা হয়ে গেল আমাদের। সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা দেখব কিছু কিছু জিনিস, যেখানে এখানে বলা হয়েছে প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউলের কাজ, ডিস্টাল কনভিউলেটেড টিউবিউলের কাজ, কালেক্টিং ডাক্টের কাজ, প্যাপিলারি ডাক্টের কাজ, এগুলো আমরা পরবর্তী সময় 1 বাই 1 নেব এবং পড়ব। আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই ছবিটা দেখাচ্ছি, এবং তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে এতক্ষণে, যে কিভাবে নেফ্রনের স্ট্রাকচারাল যে সমস্ত জিনিসগুলো, পার্টসগুলো, সেগুলো নিয়ে একটা আইডিয়া এখান থেকে তোমরা পেয়ে গেছো। এর পরবর্তী স্লাইডে আমরা এগিয়ে যাব। আচ্ছা, ডিফারেন্ট পার্টস অফ নেফ্রন। নেফ্রন ইজ ডিভাইডেড ইন্টু 2 মেজর পার্ট। তো দুটো মেজর পার্টে কিন্তু নেফ্রনকে আমরা ডিভাইড করতে পারি, ওকে? তো কি কি পার্ট একটু বলো আমার সাথে সাথে। একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল, যার মধ্যে আমরা দুটো পার্টকে রাখছি, গ্লোমেরুলাসকে রাখছি আর বাউম্যানস ক্যাপসুলকে রাখছি,
ওকে, ম্যালপিজিয়ান কর্পাসেলের মধ্যে কাদের কাদের রাখছি আমরা? গ্লোমেরিউলাসকে রাখছি আর বাউম্যানস ক্যাপসুলকে রাখছি, হয়ে গেল। আর দ্বিতীয় পার্টটা কি? রেনাল টিউবিউলস। রেনাল টিউবিউলসের মধ্যে আমরা কাকে কাকে রাখছি? পিসিটি কে রাখছি, হেনলি স্লুপকে রাখছি অ্যান্ড ডিসিটি কে রাখছি। ওকে, সো উই আর টেকিং পিসিটি, হেনলি স্লুপ অ্যান্ড ডিসিটি ইন দি রেনাল টিউবিউলস। এগুলো হচ্ছে রেনাল টিউবিউলসের পার্ট। এবার অনেক বইতে কিন্তু গ্লোমেরিউলাস এই বাউম্যানস ক্যাপসুলকেও রেনাল টিউবিউলসের পার্ট হিসাবে ধরা হয়, সেটা ভুল নয়, কারণ রেনাল টিউবিউলসের পার্ট হিসাবে বাউম্যানস ক্যাপসুলও থাকে। এবং যদি পরীক্ষায় কোশ্চেন আছে ম্যালপিজিয়ান কর্পাসেল, তো ম্যালপিজিয়ান কর্পাসেল বলতে কিন্তু আমরা গ্লোমেরিউলাস এবং বাউম্যানস ক্যাপসুল দুজনকে একসাথে বুঝি। ওকে, তো ম্যালপিজিয়ান কর্পাসেল যদি কোশ্চেনে আসে তাহলে কিন্তু গ্লোমেরিউলাস এবং বাউম্যানস ক্যাপসুল দুটো পার্টকেই বোঝানো হচ্ছে, এটা আমাদের বুঝে নিয়ে আনসার করতে হবে। ওকে, এরপরের স্লাইডে আমরা এগিয়ে যাই। ওকে, তো পরের স্লাইডটা যেটা আছে সেই স্লাইডটা কি? বাউম্যানস ক্যাপসুল অ্যান্ড গ্লোমেরিউলাসের ব্যাপারে আমরা এখানে বলতে পারছি, আলোচনা করব, যেটাকে আমরা একসাথে কি বলছি বলো? ম্যালপিজিয়ান ওকে, ম্যালপিজিয়ান কর্পাসেলের ব্যাপারে আমরা আলোচনা করব। ফার্স্ট, বাউম্যানস ক্যাপসুল, রেনাল ক্যাপসুলও বলা হয়। স্ট্রাকচার যদি আমি বলি, দি বাউম্যানস ক্যাপসুল ইজ ডাবলড ওয়ালড স্ট্রাকচার দ্যাট এনকেসেস দি গ্লোমেরিউলাস আর টাফট অফ ক্যাপিলারিস। এটা নিয়ে কোনো ডাউট আছে? দেখো, ডবল ওয়ালড বলছে মানে এর দেখো এর একটা আউটার ওয়াল আছে, দিস ইজ দি আউটার ওয়াল, দিস পোর্শন ইজ আউটার ওয়াল, ঠিক আছে, দিস পার্ট ইজ আউটার ওয়াল অ্যান্ড দিস পার্ট ইজ ইনার ওয়াল। তো ইনার ওয়ালটা দেখি, দিস পার্ট ইজ ইনার ওয়াল। তাহলে বাউম্যানস ক্যাপসুল কটা ওয়াল থাকে? বাউম্যানস ক্যাপসুলের দুটো ওয়াল, একটা হচ্ছে আউটার ওয়াল, একটা হচ্ছে ইনার ওয়াল। কোনো ডাউট? এই বাউম্যানস ক্যাপসুলের মধ্যে কে বসে রয়েছে? টাফট অফ ক্যাপিলারিস, গ্লোমেরিউলাস। টাফট অফ ক্যাপিলারিস হুইচ ইজ নোন অ্যাজ গ্লোমেরিউলাস। তাহলে এটা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, তো এবারে বলছে দেখো, দি ইনার লেয়ার ইজ মেড আপ অফ স্পেশালাইজড এপিথেলিয়াল সেল। হোয়াট ইজ স্পেশালাইজড এপিথেলিয়াল সেলস? তার নাম কি? পোডোসাইট। দেখো, the inner layer is made up of specialized epithelial cell which is known as podocytes. কোনো ডাউট? পোডোসাইট কোনগুলো দেখে নাও, এই যে সেলসগুলো দেখতে পাচ্ছ, এই সেলসগুলোকে আমরা বলি স্পেশালাইজড সেল। কারণ দেখো ওইটাকে দেখতেও কিন্তু একটু অন্যরকম, অন্য সেলগুলোর মতো কিন্তু নয়। তাহলে যেই সেলসগুলোকে দেখতে একটু অন্যরকম হয়, তা স্ট্রাকচারাল মডিফিকেশন হয়, তাদেরকে আমরা কি বলি? স্পেশালাইজড সেল। তাহলে এই স্পেশালাইজড সেলগুলোকে আমরা কি বলবো? পোডোসাইটস। তাহলে পোডোসাইটস কোথায় থাকবে? পোডোসাইটস থাকবে হচ্ছে ইনার ওয়াল অফ বাউম্যানস ক্যাপসুল। ইজ দ্যাট ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এবারে আমরা পরবর্তী পার্টটা পড়বো। কি বলছে? ফাংশন, ইট ইজ দি সাইট অফ ফিল্টারেশন অফ ব্লাড। ব্লাডের ফিল্টারেশন কিন্তু এখানে হয়। কিভাবে হয়? ইউরিন ফর্মেশনে পড়বো, কিন্তু আমরা এখন শুধুমাত্র তার ফাংশনটা কি সেটা জেনে নিয়ে এগিয়ে যাব। ইউরিন ফর্মেশন আমরা পড়বো যখন, তখন আমরা বলবো যে কিভাবে হচ্ছে। ওকে, তো ইট ইজ দি সাইট অফ ফিল্টারেশন অফ ব্লাড প্রেশার ফোর্সেস water, salts, glucose and waste product from the blood through the capillary walls into the Bowman's capsule. ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু কিছুটা বলা রয়েছে যে কিভাবে ফিল্টারেশনটা হচ্ছে। বুঝতে পারলে? একটা ব্লাড প্রেশার অ্যাক্ট করছে, যেই প্রেশারটার দরুন কি হচ্ছে? ফোর্সেস, ওয়াটার, কি ওয়াটার, সল্ট, গ্লুকোজ অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম the blood through the capillary walls into the Bowman's capsule. তাহলে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে কে যাচ্ছে? এই সমস্ত বস্তুগুলো যাচ্ছে। কে যাচ্ছে? ওয়াটার যাচ্ছে, সল্টস যাচ্ছে, গ্লুকোজ যাচ্ছে, এছাড়া ওয়েস্ট প্রোডাক্টস যাচ্ছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। ঠিক আছে, আমাদের মেন নাইট্রোজেনাস, হিউম্যানদের ক্ষেত্রে মেন নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট কোনটা? সবাই আনসার দাও, নিজের মতো করে কমেন্টে আনসার দাও। দ্যাট ইজ দি ইউরিয়া। ওকে, তাহলে ইউরিয়া হচ্ছে কিন্তু আমাদের হিউম্যানদের মেন নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। তো ইউরিয়াও কিন্তু
কোথায় চলে যাবে? ব্লাড থেকে ফিল্টার হয়ে বাউম্যানস ক্যাপসুলের মধ্যে চলে আসবে। তাহলে এখান থেকে আমি ক্লিয়ার করতে পারছি কি তোমাদের যে যেই ফিল্টারেটটা তৈরি হচ্ছে সেই ফিল্টারেটটা কোথায় আসছে? এখানে চলে আসছে, এখানে চলে আসছে। এখানে তো ব্লাড থাকছিল, গ্লোমেরুলাসের মধ্যে কে আছে? ব্লাড আছে। ব্লাডটার মধ্যে ব্লাডটা কি হচ্ছে? ফিল্টারেশন হচ্ছে, ফিল্টারেশন হয়ে গিয়ে ওয়েস্ট প্রোডাক্টগুলো কোথায় চলে আসছে? বায়োম্যান্স ক্যাপসুলের মধ্যে চলে আসছে। মানে যেমনি চা দিয়ে চা ছাঁকনির মতো করে ছেঁকে নেই আমরা, ছেঁকে নেওয়ার পরে চা পাতাগুলো ছাঁকনিতে আটকে যায়, তেমনই এর ভেতরে কে চলে আসছে? এখানে যেমনি চা পাতা আটকে যাচ্ছে, এখানে চলে আসছে যত ওয়েস্ট মেটেরিয়ালসগুলো আছে, সেই ওয়েস্ট মেটেরিয়ালসগুলো কোথায় চলে আসছে? বায়োম্যান্স ক্যাপসুলের মধ্যে চলে আসছে। এছাড়া ওয়েস্ট মেটেরিয়ালের সাথে আর কে কে আসছে? ওয়াটার আসছে, সল্টস আসছে, গ্লুকোজ আসছে, ঠিক আছে? এছাড়া অ্যামাইনো অ্যাসিডও আসে। তাহলে কিছু কিছু এমন মেটেরিয়ালও আসছে যাদেরকে আমরা ওয়েস্ট মেটেরিয়াল বলতে পারবো না, তারা আমাদের কি ইউজফুল মেটেরিয়াল। তো পরবর্তী সময় আমরা দেখব ইউরিন ফর্মেশনের ক্ষেত্রে আরেকটা স্টেজ আসবে, যেই স্টেজটাকে আমরা বলবো রিঅ্যাবজর্পশন। যে রিঅ্যাবজর্পশন স্টেজে এই যে ইউজফুল জিনিসগুলো চলে আসছে ইউরিনের মধ্যে, সেগুলোকে আমরা রিঅ্যাবজর্ব করে আবার আমাদের বডির মধ্যে ফিরিয়ে নেব। তার কারণ হচ্ছে এগুলো যদি আমাদের বডির থেকে বেরিয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের কোনো অ্যাবনর্মালিটিস রয়েছে, আমাদের কিডনি ঠিকমতো ফাংশন করছে না, বা আমাদের মধ্যে কোনো সিস্টেমিক রোগ রয়েছে, সিস্টেমিক ডিজিজ রয়েছে, ঠিক আছে? তো এর পরবর্তী সময়, এর পরবর্তী যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলি গ্লোমেরিউলাস। গ্লোমেরিউলাসের ক্ষেত্রে আমরা কি দেখছি? দেখো, structure of glomerulus is a network of capillaries. What? Network of ক্যাপিলারিস। তাহলে ক্যাপিলারিস এর নেটওয়ার্কটা কিভাবে তৈরি হচ্ছে এতক্ষণে তোমরা সবাই জেনে গেছো, সবাই নিজের মতো বলতে পারবে যে অ্যাফারেন্ট আর্টেরিওল ঢুকছে, অ্যাফারেন্ট আর্টেরিওল ঢোকার পরে সেটা সাবডিভাইড করছে, সাবডিভাইড করে ছোট ছোট ক্যাপিলারিস তৈরি করছে, এবং সেই ক্যাপিলারিসগুলো একটা টাফট তৈরি করছে, সেই টাফটটাকে আমরা বলছি গ্লোমেরিউলাস। ওকে, located within the Bowman's capsule, কোনো ডাউট নেই। ফাংশন, it is responsible for the filtration of blood. Done. The capillary walls of the glomerulus are fenestrated or have pores. চায়ের ছাঁকনিতে কি থাকে? ছোট ছোট পোর্স থাকে। পোর্সের মধ্যে দিয়ে কি বেরিয়ে আসে? আমাদের চাটা ভেতরে বেরিয়ে আসে, ঠিক আছে? তেমনি বায়োম্যান্স ক্যাপসুলের মধ্যেও কি আছে? ছোট ছোট পোর্স আছে, যেই পোর্সের মধ্যে দিয়ে কারা ঢুকে ভেতরে চলে আসছে বায়োম্যান্স ক্যাপসুলের? ওয়াটার, সল্ট, গ্লুকোজ, ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে বাকি যে জিনিসগুলো ব্লাডের মধ্যে আর কি থাকে? ব্লাড প্লাজমা ছাড়া ব্লাডের সেলস গুলো থাকে, ব্লাডের বড় বড় প্রোটিনস থাকে। সেই প্রোটিনস, ব্লাড সেলের মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, এরা কি আসছে ফিল্টারেটের মধ্যে? না, কখনোই না। তার কারণ হচ্ছে তারা ওই ছোট ছোট পোর্স গুলোকে ইনভেট করে ভেতরে যেতেই পারবে না। ওকে, তাহলে ফিল্টারেট যেটা তৈরি হবে, সেই ফিল্টারেটের মধ্যে শুধুমাত্র স্মল সাইজের মলিকিউলস গুলোই আসতে পারবে, কারণ ফিল্টারেটের পোর্স গুলো, মানে বায়োম্যান্স ক্যাপসুলের এই যে ইনার ওয়ালে থাকা যে পোর্স গুলো, সেগুলো খুবই ছোট ছোট পোর, স্লিট পোর্স গুলো খুবই ছোট ছোট স্লিট পোর্স, যেগুলো বড় মলিকিউলস কখনোই ওই স্লিট পোরের মধ্যে দিয়ে কখনোই বায়োম্যান্স ক্যাপসুলের ভিতরে আসতে পারবে না। ওকে, while blocking larger molecules like protein and blood cell, what I have told just now, যেটা আমি এক্ষুনি বললাম যে লার্জার মলিকিউলস গুলো কিন্তু কখনোই আসতে পারবে না, শুধুমাত্র স্মলার মলিকিউলস গুলো, যেগুলো এখানে আমি বলেছি ওয়াটার, সল্ট, গ্লুকোজ অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস, সেগুলোই শুধুমাত্র কিন্তু ফিল্টারেটের মধ্যে আসতে পারবে। হলো, এবারে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। আচ্ছা, রেনাল টিউবিউলস। আচ্ছা, রেনাল টিউবিউলস সম্বন্ধে সবার ধারণা হয়ে গেছে অলরেডি, যে রেনাল টিউবিউলসের মধ্যে কি কি থাকে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থাকে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কোথায় তৈরি? এই ছবি দেখেছো, ছবি দেখার পরে ধারণা হয়েছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল তৈরি হচ্ছে জাস্ট বায়োম্যান্স ক্যাপসুলের পর থেকে। তাহলে এবার এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা কিন্তু আমাদের কিডনির নেফ্রনের একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি? তার কারণ একটা পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটা আমি এক্ষুনি ছোট্ট করে দেখিয়ে দেবো। 70 to 80% কি কিসের পরিসংখ্যান এক্ষুনি আসছি, তার জন্য একটু ভালো করে শুনতে হবে এটা। দেখো, the PCT is a coiled portion. ওকে, কয়েলড তো অবশ্যই, কনভলিউটেড মানেই তো কয়েলড। ওকে,
the nephron that is lined with a single layer of cuboidal epithelium cells with many microvilli. এবারে মাইক্রোভিলাই কি জিনিস এটা সম্বন্ধে কারোর ধারণা আছে নিশ্চয়ই, সবাই পড়াশোনা করেছে, সবাই জানে মাইক্রোভিলাই জিনিসটা কি। মাইক্রোভিলাই হচ্ছে ছোট্ট ছোট্ট আঙুলের মতো স্ট্রাকচার, ফিঙ্গার লাইক স্ট্রাকচার, which is formed on the epithelium to increase the surface area. সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে। সারফেস এরিয়া যত বেড়ে যাবে তত তার কি হবে, অ্যাবজর্পশন পাওয়ারটা বেড়ে যাবে, সারফেস অ্যাবজর্পশনের ক্ষমতাটা বেড়ে যাবে। তাহলে আবার বলছি, এই মাইক্রোভিলাইগুলো যেগুলো থাকে সেগুলো কোথায় থাকছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিলে থাকছে। কেন থাকছে, সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দেওয়ার জন্য থাকছে। কেন সারফেস এরিয়া বাড়াবার প্রয়োজন রয়েছে, কারণ সারফেস এরিয়া যদি বেড়ে যায় তাহলে কি হবে, অ্যাবজর্পশন বেশি হবে। অ্যাবজর্পশন বেশি হলে কি হবে, অ্যাবজর্পশন বেশি হওয়া তো সব থেকে দরকার, কারণ এখানে যে এই পরিসংখ্যান নাম দেখালাম সেটা কিসের পরিসংখ্যান, অ্যাবজর্পশনের পরিসংখ্যান। 70 to 80% অফ ফিল্টার্ড ওয়াটার, ওয়াটার যেটা তৈরি হচ্ছে ফিল্টারেটের মধ্যে যেই পরিমাণ ওয়াটার থাকছে তার 70 থেকে 80% এখানে কি হয়ে যাচ্ছে, অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তাহলে অ্যাবজর্পশনের জন্য কি দরকার, মোর সারফেস এরিয়া। মোর সারফেস এরিয়ার জন্য এখানকার যে এপিথেলিয়াল সেলসগুলো, এখানকার যে এপিথেলিয়াম টিস্যুটা সেটা কি তৈরি করে দিয়েছে, মেনি মাইক্রোভিলাই তৈরি করে নিয়েছে। তো এই যে মেনি মাইক্রোভিলাই, এই মেনি মাইক্রোভিলাই কি করছে, সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে যাতে অ্যাবজর্পশনটা বেশি হচ্ছে। ক্লিয়ার? ওকে, তারপরে বলছে দেখো, ফিল্টার্ড ওয়াটার অ্যান্ড সলিউটস ইনক্লুডিং গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিডস আর রিঅ্যাবজর্বড হেয়ার। তাহলে হয়ে গেল, আমি বলেইছিলাম রিঅ্যাবজর্পশনের একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে মানে ইউরিন ফর্মেশনের ক্ষেত্রে, কারণ যদি রিঅ্যাবজর্পশন না হয় তাহলে কিন্তু মারাত্মক অবস্থা হবে। কারণ আমাদের বডিতে প্রত্যেক দিন 180 লিটার ফিল্টারেট তৈরি হয় এবং আমরা এক্সক্রিট করি মাত্র 1.5 লিটার থেকে 2 লিটার ম্যাক্সিমাম। তাহলে 1.5 থেকে 2 লিটারের কে বাদ দিলে 180 লিটারের মধ্যে 178 লিটার ফিল্টারেট কিন্তু আমরা কি করছি, রিঅ্যাবজর্ব করছি। তাহলে যদি রিঅ্যাবজর্পশনের প্রক্রিয়াটা কোনোভাবে বন্ধ হয়ে যায় বা কোনোভাবে প্রবলেমেটিক একটা সিচুয়েশনে চলে আসে তাহলে কিন্তু একটা খুব বাজে অবস্থা তৈরি হবে আমাদের বডিতে। ঠিক আছে, তো এরপরে আমরা আসছি লুপ অফ হেনলেতে। লুপ অফ হেনলে ইজ ইউ শেপ স্ট্রাকচার। এর আগেই বলেছি লুপ অফ হেনলে কেমন হয়, ইউ শেপ স্ট্রাকচার হয়, যেটার একটা থাকে ডিসেন্ডিং লিম্ব আর একটা থাকে অ্যাসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলে। ওকে, এটা নিয়ে কোনো ডাউট আছে? ওকে, তো তারপরে বলছে ইট ইজ দ্য থিন অ্যাসেন্ডিং লিম্ব অ্যান্ড থিক। এবার থিন আর থিন সেগমেন্ট আছে, আমি ছবিতে দেখিয়েছি যে হেনলিস লুপের ওপরটা থিক, নিচেরটা থিন ডিসেন্ডিং লিম্বের ক্ষেত্রে, আর অ্যাসেন্ডিং লিম্বের প্রথমটা থিন সেগমেন্ট তারপরেরটা থিক সেগমেন্ট। ওকে, এছাড়া এটার কাজ কি, কি রোল ইন কনসেন্ট্রেটিং ইউরিন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে নেফ্রনের কোন পার্টটা ইউরিন কনসেন্ট্রেশনের সব থেকে বেশি ভূমিকা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, দ্যাট ইজ দি হেনলিস লুপ। হেনলিস লুপের একটা মেকানিজম আছে, সেই মেকানিজমটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম, যেই মেকানিজমের মাধ্যমে ইউরিন কনসেন্ট্রেশন কে করে, হেনলিস লুপ করে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই, কনসেন্ট্রেটিং অফ ইউরিন ইজ ডান বাই হেনলিস লুপ। নাও the descending limb is permeable to water. descending limb of loop of হেনলেতে permeable মানে হচ্ছে সেখানে ওয়াটার ওই লিম্ব থেকে বাইরে চলে আসতে পারে, permeable to water। ঠিক আছে, মানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারে, বাইরে চলে আসা মানে কি, মানে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। তাহলে হেনলিস লুপের ডিসেন্ডিং যে লিম্ব, সেই লিম্ব থেকে কি হতে পারে, ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারে, কিন্তু সল্ট রিঅ্যাবজর্পশন হবে না। ওকে, তাহলে ডিসেন্ডিং লিম্ব থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারে। ওকে, ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারে, কোথা থেকে হতে পারে, ডিসেন্ডিং লিম্ব থেকে, কিন্তু সল্ট রিঅ্যাবজর্পশন হবে না, সল্ট কিন্তু হবে না। ওকে, আবার যদি আমি অ্যাসেন্ডিং লিম্বের কথা বলি, অ্যাসেন্ডিং লিম্বে কিন্তু ঠিক উল্টোটা হয়, H2O রিঅ্যাবজর্পশন হবে না, সল্ট কিন্তু রিঅ্যাবজর্পশন হবে। ওকে, তাহলে এখানে লেখা আছে দেখো,
যে সল্ট কিন্তু রিঅ্যাবজর্পশন হতে পারে, কিন্তু সেটা হলে কোথায় হবে? অ্যাসেন্ডিং লিম্বে হবে, কিন্তু ডিসেন্ডিং লিম্বে কিন্তু সল্টের রিঅ্যাবজর্পশন হবে না, অনলি ওয়াটারের রিঅ্যাবজর্পশন হবে। ওকে, তারপরে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। এই স্লাইডে একমাত্র একজনই রয়েছে, সে হলো আমাদের ডিসেন্ডিং কনভলিউটেড টিউবিউল, মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ওকে, তো ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের স্ট্রাকচার যদি আমি বলি, সেই কয়েল স্ট্রাকচার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মতনই হবে, এবং এটা কিউবয়েডাল সেল দিয়ে। এবার আমি একটা কথা বলি, কিউবয়েডাল এপিথেলিয়াম, যেটা আমরা অ্যানিমাল টিস্যুতে পড়েছি কিউবয়েডাল এপিথেলিয়াম, সেই কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে কিন্তু পুরো নেফ্রনটাই কি থাকে, তৈরি হয়। কিন্তু আমি মডিফিকেশনের কথা যদি বলি, তাহলে ব্রাশ বর্ডার আর মাইক্রোভিলাই কোথায় থাকে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে থাকে। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে মাইক্রোভিলাই থাকতে পারে, কিন্তু সেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের থেকে অনেক কম পরিমাণে থাকে। ওকে, আমরা প্রথমত যে জিনিসটা মেনে চলবো, যে পিসিটিতেই মেনলি মাইক্রোভিলাইটা থাকছে, তার কারণ হচ্ছে পিসিটিতে 70 to 80% রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাই না? ওকে, তো ডিসিটি ইজ ইনভলভড ইন রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ওয়াটার। ওকে, সোডিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়। এছাড়া সিক্রেশন করে হাইড্রোজেন আয়ন্সের, অ্যামোনিয়াম আয়ন্সের, পটাশিয়াম আয়ন্সের সিক্রেশন করতে পারে। ইট হেল্পস ইন মেনটেনিং অ্যাসিড বেস ব্যালেন্স অফ ইলেকট্রোলাইট লেভেল, এবং অ্যাসিড বেস ব্যালেন্স রিঅ্যাবজর্পশন মানে মেনটেন করে। এবারে এখানে ডিসিটির একটা কিন্তু ফান্ডা আছে। কি ফান্ডা আছে? ডিসিটি এমন একটা জায়গা যেখানে কিনা কি হয়, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। ওকে, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। হোয়াট ইজ সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন? খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো, আমাদের বডিতে অনেক সময় হয় কি, আমরা অনেকক্ষণ জল না খেয়ে থাকি, বা অনেক সময় আমরা খুব বেশি প্রফিউজলি সোয়েট করতে পারি। তো সেই সমস্ত সময়ে আমাদের বডিতে কোন জিনিসটার অভাব হয়? ওয়াটার আর মিনারেলস। কি কি অভাব হয়? ওয়াটার আর মিনারেলস। কারণ অনেকক্ষণ জল না খেয়ে থাকলে আমাদের বডি জলের পরিমাণটা কমে যায়, ঠিক আছে, ফ্লুইডের ভলিউমটা কমে যায়। আর যদি প্রফিউসলি তুমি সোয়েট করো, সেখানে তো জল বেরিয়েই আসছে বডি থেকে, তাহলে আমাদের বডির ওয়াটারের পরিমাণটা কিন্তু, ওয়াটারের ভলিউমটা কমে যায়। আর মিনারেলসও সেখান থেকে বেরিয়ে আসছে, সল্টস বিভিন্ন বেরোয় আমাদের সোয়েটের মাধ্যমে। তো এই দুটো যে সিচুয়েশন বললাম, এই দুটো সিচুয়েশনেই আমাদের ব্লাড ভলিউম কিন্তু কমে যায়। এবার এই ব্লাড ভলিউম যখন আমাদের বডিতে কমে যাচ্ছে, তখন কিন্তু আমাদের গ্লোমেরিউলার ফিল্টারেশন রেটটাও কিন্তু কমে যায়। মানে গ্লোমেরিউলার ফিল্টারেশন রেট মানে কি? ফিল্টারেট তৈরি হবার যে পরিমাণ, সেটা কিন্তু কমে যাচ্ছে, বা পরিমাণ হবার মানে ফিল্টারেট তৈরি হওয়ার পরিমাপ, যেটা পার মিনিট বা পার ঘন্টায় যেটা তুমি ডিনোট করছো, সেটা কিন্তু কমে যাচ্ছে। যেটা আমাদের নর্মালি হয় কি, জিএফআর হয় 125 ml পার মিনিট, ঠিক আছে? তো সেটা কিন্তু কমে যাচ্ছে। যখন কমে যাচ্ছে তখন কি হচ্ছে, সেটাকে সেন্স করার জন্য আমাদের বডির কিছু স্পেশালাইজ রিসেপ্টর রয়েছে, হয় না? অনেকক্ষণ ধরে আমরা জল খাই না, এবার যখন আমরা ইউরিন করতে গেলাম, দেখলাম যে ইউরিনের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একটু ইয়েলোইশ টাইপের ইউরিনটা হচ্ছে। কেন হচ্ছে ইউরিন ইয়েলোইশ কালারের? অন্য সময় ইয়েলোইশ কালারের ইউরিন কেন হয় না? তার কারণ হচ্ছে সেই সময় বডি ওয়াটারকে কনজার্ভ করার চেষ্টা করছে, যেইটুখানি জল আছে সেটা আমি আমার বডির মধ্যে রাখবো। ওকে, তো ওয়াটার কম বেরোচ্ছে, যে ইউরিনটা আমরা বের করছি সেখানে ওয়াটারটা কম বেরোচ্ছে, তো তার জন্য ইউরিনের কালারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে এই যে সাময়িক পরিবর্তন করছে বডি নিজের নিজের অনুযায়ী, নিজের অবস্থা অনুযায়ী যে সাময়িক পরিবর্তনটা করছে, এই সাময়িক পরিবর্তনটা করছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে। এই প্রসেসটা কি? এই যে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কথাটা লিখেছি, এটার কারণটা হচ্ছে যে আমাদের বডির কিছু রিসেপ্টর প্রথমে এটাকে বুঝে নেয় যে আমাদের বডির ব্লাড ভলিউমটা কমে গেছে। তারপরে বিভিন্ন অ্যাডাপটিভ সিচুয়েশন বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে কি হয়, ওয়াটারটাকে, এক্সেস ওয়াটারটাকে রিঅ্যাবজর্ব করে বের করে নেওয়া হয়। বুঝতে পারলে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের উপরে বিভিন্ন হরমোনস কাজ করে, এবং সেই হরমোনসগুলো কি করে, এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে জলটাকে বের করে নেয়, ওয়াটারটাকে
রিঅ্যাবজর্ব করে বের করে নিচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, লেস অ্যামাউন্ট অফ ওয়াটার যাচ্ছে ইউরিনে, ইউরিনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া শুধু কি ওয়াটার রিঅ্যাবজর্ব করে? না, শুধু ওয়াটার নয়, ওয়াটারের সাথে সাথে কি রিঅ্যাবজর্ব করছে, আরও বিভিন্ন মিনারেল আয়ন, ঠিক আছে? সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন মিনারেল আয়নগুলোকেও কি করছে, রিঅ্যাবজর্ব করে বের করে নিচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এই সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন শুধুমাত্র হয় কিন্তু ডিসিটিতে। এটাকে আমি তার জন্য হাইলাইট করতে চাইছি যে ডিসিটিতে কিন্তু শুধুমাত্র সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হচ্ছে, মানে যে সমস্ত হরমোন, রেগুলেটরি হরমোনসগুলো কাজ করছে তারা কিন্তু পিসিডিতে যাচ্ছে না, তারা আসছে ডিসিডিতে, কারণ ডিসিডিতেই একমাত্র সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনটা পসিবল। পিসিটিতে কিন্তু সেই সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনটা পসিবল নয়। এটা নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, হরমোন রেগুলেটরি নয় ওটা, ওটা নর্মালি হচ্ছে, নর্মালি যে প্রসেসটা চলছে নর্মালি হচ্ছে। এবারে ধরে নাও তোমার শরীরে জলের কমতি দেখা গেল, বা জল কমে গেল, তোমার ব্লাড ভলিউম কমে গেল, ব্লাড ভলিউম কমে গেলে কি হয়, ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার কমে গেল, সেটা বডি বুঝতে পারলো এবং বডি সেই রেগুলেটরি মেকানিজম শুরু করলো। সেখানে কি করলো, বডি বিভিন্ন হরমোন সিক্রেট করলো, যেই হরমোনগুলো ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল থেকে ওয়াটার এবং মিনারেল আয়নটাকে রিঅ্যাবজর্ব করে নিল। সেখানে ডিসিটি, পিসিটিতে কিন্তু সেই হরমোনসগুলোকে তারা অ্যালাউই করবে না, হরমোনসগুলো ডিসিটি পিসিটির উপরে কাজ করতে পারবে না। কাজ করার জন্য কে রয়েছে, ডিসিটি রয়েছে, ঠিক আছে? পিসিটি বা হেনলিস লুপের উপরে তারা কাজ করতে পারবে না। ডিসিটি, ডিস্টাল কনভিউলেটেড টিউবিউলের উপরেই কিন্তু সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনটা পসিবল। আচ্ছা, এই হরমোনের ব্যাপারটা, হরমোন রেগুলেশনটা, এটা একটা আলাদা টপিক, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী সময়। এখন আমি বলে রাখতে পারি যে এটা হচ্ছে কর্টিক্যাল কর্টেক্সে, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে এমন একটা হরমোন বেরোয়, সেই হরমোনের জন্য এটা হয়। রেনিন হরমোন এটাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া আরেকটা হরমোন আছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন অর ভ্যাসোপ্রেসিন হরমোন, যেটা কিনা একটা হাইপোথ্যালামিক হরমোন, এবং সেই হাইপোথ্যালামিক হরমোনটা আমাদের পিটিউটারি গ্ল্যান্ডে এসে স্টোর হয়ে থাকে। সেই হরমোনটার জন্য কিন্তু আমাদের এই রেগুলেটরি মেকানিজমটা হয়। তাহলে কি কি হরমোন বললাম, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বললাম, আর রেনিন হরমোন বললাম। মেনলি এই দুটো হরমোনের জন্য আমাদের হরমোন কিন্তু আমাদের এই সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এর পরবর্তী সময় আমরা নিশ্চয়ই একটা টপিক করব, যেই টপিকের মাধ্যমে আমরা এটা বলবো যে রিঅ্যাবজর্পশনটা হচ্ছে, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনটা হচ্ছে, এবং এই রিঅ্যাবজর্পশনটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল মেকানিজমগুলো কি কি, সেটা নিয়ে আমরা একটা আলাদা টপিকে আলোচনা করব, ঠিক আছে? পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। এবারে দেখো আমাদের কিন্তু মোটামুটি স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ডিফারেন্ট পার্টস অফ নেফ্রন কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবারে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইউরিন ফর্মেশন অর আলট্রা ফিল্ট্রেশন। ওকে, আচ্ছা, ইউরিন ফর্মেশন এবং আলট্রা ফিল্টারেশন আমরা আলোচনা করার আগে আমরা একটা কাজ করব, আমরা একটু এঁকে নেব বাউম্যানস ক্যাপসুলটাকে। হুম, আমরা একটা রাফ ছবি এঁকে নিচ্ছি বাউম্যানস ক্যাপসুলের, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আসছে, অ্যাফারেন্ট আর্টেরিওল, ঠিক আছে? অ্যাফারেন্ট আর্টেরিওল, আর এখান থেকে কে চলে যাচ্ছে বলো, ইফারেন্ট আর্টেরিওল। ওকে,
ঠিক আছে, আর এইটা তো আমরা জানি বাউম্যানস ক্যাপসুল। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওল ইফারেন্ট আর্টেরিওলের ব্যাপারে আমরা অলরেডি শুনেছি যে অ্যাফারেন্ট আর্টেরিওলের উইথটা বেশি হয় আর ইফারেন্ট আর্টেরিওলের উইথটা আর ডায়ামিটারটা কম হয়। ওকে, তো এবারে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে এই আলট্রা ফিল্টারেশনটা, এই আলট্রা ফিল্টারেশনটা যখন আমি বলেছিলাম এর আগে যে ফিল্টারেশনটা হয় ডিউ টু সাম প্রেশার, ডিউ টু সাম ব্লাড প্রেশার। তো এই ব্লাড প্রেশারটা কী কী ধরনের ব্লাড প্রেশার কাজ করছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, প্রথমত হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওলের মধ্যে দিয়ে যখন ব্লাডটা আসে, এটা অ্যাফারেন্ট আর্টেরিওল, এর মধ্যে দিয়ে যখন ব্লাডটা আসছে এই ব্লাডটার মধ্যে কিন্তু একটা প্রেশার থাকছে। ঠিক আছে, এই প্রেশারটাকে বলে ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। কি বলছি আমরা? ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। মানে ব্লাডের মধ্যে, ব্লাডটা তো নিশ্চয়ই একটা ফোর্সের মাধ্যমে বা একটা প্রেশারের মাধ্যমে আর্টেরিওলের মধ্যে দিয়ে ফ্লো করে আসছে, তো দ্যাট প্রেশার ইজ দি ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ঠিক আছে, তাহলে সেই ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশারটার মান কত? পিবি এর মান হচ্ছে 60 mmHg। কত? পিবি এর মান 60 mmHg, এটা হচ্ছে ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ওকে, তো এবারে দেখা যাচ্ছে যে এই যে ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু আলট্রা ফিল্টারেশন করাতে সাহায্য করছে। ঠিক আছে, দ্য প্রেশার উইচ সাপোর্টস আলট্রা ফিল্টারেশন। তো এটা কি কেমন ধরনের প্রেশার? ইট উইল সাপোর্ট আলট্রা ফিল্টারেশন। ওকে, তাহলে পিবি, দ্যাট ইজ দি ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ইজ সাপোর্টিং আলট্রা ফিল্টারেশন। কোনো অসুবিধা নেই এখানে। এবারে দেখা যাচ্ছে, দেখো এই যে ব্লাডটা এখানে অ্যাফারেন্ট আর্টেরিওল থেকে আসছে, এই ব্লাডটা আসার আগে এখানে নিশ্চয়ই কিছু ব্লাড আগে থেকে এসে গেছে, ছিল। সেই ব্লাডের মধ্যে কিছু প্রোটিনস রয়েছে, যেই প্রোটিনসগুলো কিন্তু ফিল্টারেটের মধ্যে যায়নি। ফিল্টারেটের মধ্যে প্রোটিন যেতে পারে? স্লিটসগুলোর মধ্যে দিয়ে একটু আগেই বললাম যে ফিল্টারেটের মধ্যে কখনো ব্লাড প্রোটিন যেতে পারে না। মেনলি যেই প্রোটিনগুলো বড় বড় সাইজের প্রোটিন, ঠিক আছে, সেগুলোতে যেতে পারে না। ব্লাডের মধ্যে বড় সাইজের প্রোটিন বলতে কি, মেনলি অ্যালবিউমিনের কথাই আমরা এখানে বলছি। তো এই অ্যালবিউমিন প্রোটিনগুলো, এখানে যে ব্লাডগুলো রয়েছে, ব্লাড রয়েছে, তার মধ্যে থাকা অ্যালবিউমিন প্রোটিনগুলো এখনও এখানে প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, তো সেই অ্যালবিউমিন প্রোটিনগুলো যেগুলো প্রেজেন্ট রয়েছে, সেই অ্যালবিউমিন প্রোটিনগুলোকে যদি আমি এরকম ডটস দিয়ে আঁকি, ঠিক আছে, এই অ্যালবিউমিন প্রোটিনগুলো কিন্তু একটা অপোজিং ফোর্স তৈরি করবে, যেটা ফিল্টারেশনের অপোজ করবে। আলট্রা ফিল্টারেশনকে সাপোর্ট করার জন্য ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা ছিল, ঠিক আছে, কিন্তু অপোজ করার জন্য কিন্তু আরেকটা প্রেশার চলে আসছে, দ্যাট ইজ দি ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশার। ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশার, এই ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশারটা কে তৈরি করছে? এই ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশারটা তৈরি করছে এই অংশে থাকা যে অ্যালবুমিন প্রোটিনগুলো রয়েছে তারা। ঠিক আছে, তাহলে প্রথম যে এটা বললাম সেটা হচ্ছে তোমার সাপোর্টিং একটা প্রেশার, যেই প্রেশারটা ওকে আমরা বলছি পিবি। পিবিটাকে আমরা মেনলি কি কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? এটা হচ্ছে ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ব্লাড হাইড্রো ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার, বুঝতে পেরেছো? এটা সাপোর্ট করছে ফিল্টারেশনটাকে। তাহলে অপোজিং অপোজিং যে প্রেশারগুলো আছে, অপোজিং প্রেশারস, অপোজিং প্রেশারসের মধ্যে কি আসছে বলো? ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশার, সেটাকে আমরা পিও দিয়ে ডিনোট করছি। আর তার মান কত? 30 mmHg। ওকে, তাহলে ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশারটা কি করছে? অপোজ করছে আলট্রা ফিল্টারেশনকে। এছাড়া দেখো এই পোর্শনটায়, যেটা ধরো যেই ফিল্টারেটটা ধরো তৈরি হয়ে গেছে, তো এখানে তো কিছু ফিল্টারেট তৈরি হয়ে গেছে, এখানে তো কিছু ফিল্টারেট চলে এসছে, তাই না? এই ফিল্টারেট যেটা এই বাউম্যানস ক্যাপসুলের মধ্যে চলে এসছে, সেই ফিল্টারেটটা কিন্তু এই পার্টিকুলার আলট্রা ফিল্টারেশনটাকে অপোজ করবে, মানে এই অংশে একটা প্রেশার তৈরি করবে।
ঠিক আছে, একটা প্রেশার তৈরি করবে। তো এই পার্টিকুলার ফিল্টারেটের থেকেও কিন্তু একটা প্রেশার জেনারেট হবে, যেই প্রেশারটা আলট্রা ফিল্টারেশনটাকে অপোজ করবে। ওকে, তো ফিল্টারেশন প্রেশার যেটা, সেটা কিন্তু অপোজিং প্রেশারের মধ্যে চলে আসছে, সেটাকে আমরা পিএফ দিয়ে ডিনোট করব এবং তার মান হবে 10 mmHg। তাহলে দেখো দুটো অপোজিং প্রেশার পেয়ে গেলাম, একটা ফিল্টারেটের জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, প্রেশার generated by filterate, generated by filterate, filterate in Bowman's capsule, হলো? তাহলে ফিল্টারেট যেটা বাউম্যানস ক্যাপসুলের মধ্যে অলরেডি রয়েছে, সেই ফিল্টারেটটা কিন্তু একটা অপোজিং প্রেশার দিচ্ছে, যেই অপোজিং প্রেশারটার মান হচ্ছে 10 mmHg। ওকে, তো দুটো অপোজিং প্রেশার পেলাম, একটা সাপোর্টিং প্রেশার পেলাম। এরপরে দেখো, এরপরে আরেকটা অপোজিং প্রেশার রয়েছে। সেই অপোজিং প্রেশারটা কোথা থেকে আসছে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এখানে দেখো এই পোর্শনটা তো কিডনির পোর্শন, এটা একটা ইন্টারস্টিশিয়াল স্পেস, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল স্পেস। এই ইন্টারস্টিশিয়াল স্পেসেও কিছু ফ্লুইড রয়েছে, যেই ফ্লুইডগুলো কিন্তু একটা প্রেশার জেনারেট করছে, যেই প্রেশারটা আলট্রা ফিল্টারেশনটাকে অপোজ করছে। তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কিন্তু একটা প্রেশার জেনারেট করছে, যেটাকে আমরা ডিনোট করব পিআই দিয়ে। কি দিয়ে ডিনোট করব? পিআই, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার, এবং সেটার মানও কিন্তু 10 mmHg। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার দ্যাট ইজ অলসো 10 mmHg। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার, আমরা দেখো তিনটে অপোজিং প্রেশার পেলাম, অপোজিং প্রেশার 1, অপোজিং প্রেশার 2, অপোজিং প্রেশার 3, আর একটা সাপোর্টিং প্রেশার পেলাম, যেটার মান হচ্ছে 60 mmHg। তাহলে এবার আমরা এইটা ক্যালকুলেট করব যে এফেক্টিভ ফিল্টারেশন প্রেশার, এফেক্টিভ ফিল্টারেশন প্রেশার তাহলে কত হবে? সবাই ক্যালকুলেট করো যে যার নিজের মতো, একদম ইজি। এফেক্টিভ ফিল্টারেশন প্রেশার কত হবে? ইকুয়ালস টু 60 মাইনাস 30 প্লাস 10 প্লাস 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 50 mmHg। ইজ দ্যাট ক্লিয়ার? বলো, সবাই বলো, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ও সরি, আই এম সরি, এখানে ভুল হয়েছে একটা, থ্যাংক ইউ। তো 60 থেকে 50 বাদ দিলাম, 10 mmHg, ঠিক আছে। তাহলে এফেক্টিভ এফেক্টিভ ফিল্টারেশন প্রেশার কত হবে? 10 mmHg। ওকে, তাহলে অপোজ করছে যে, যারা তিনটে প্রেশার অপোজ করছে আর একটা প্রেশার সাপোর্ট করছে, তাহলে তিনটে প্রেশার অপোজ আর একটা প্রেশার সাপোর্ট করছে, আর এফেক্টিভ ফিল্টারেশন প্রেশার হচ্ছে 10 mmHg। এবং এই 10 mmHg প্রেশারটাই কিন্তু আমাদের অ্যাট লাস্ট আলট্রা ফিল্টারেশনটা করাচ্ছে। আলট্রা ফিল্টারেশনটা এই 10 mmHg প্রেশারটাই করাচ্ছে। হলো? তাহলে আমরা আলট্রা ফিল্টারেশন নিয়ে, আলট্রা ফিল্টারেশন প্রসেসটা কেমনভাবে হচ্ছে সেইটা নিয়ে একটা ভালো কিছু জানতে পারলাম এবং সম্পূর্ণ ধারণাটা পেলাম। কোনো রকম ডাউট আছে? একটু দেখে নাও, দেখে নিয়ে বলো যদি কোনো রকম ডাউট থাকে এখানে, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রসেস এবং ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আমি আরেকবার রিক্যাপ করে দিতে পারি যে বাউম্যানস ক্যাপসুল রয়েছে, অ্যাফারেন্ট আর্টেরিয়াল রয়েছে, ইফারেন্ট আর্টেরিয়াল রয়েছে, এগুলো তো স্ট্রাকচার, এগুলো নিয়ে কোনো ডাউট নেই। এবার এর মধ্যে তৈরি হওয়া প্রেশার, একটা প্রেশার তৈরি হচ্ছে, দেখো একটা প্রেশার অলরেডি থাকছে, যেটা হচ্ছে ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তার পরবর্তী যে প্রেশারগুলো, সেটা তৈরি হচ্ছে, প্রথম যেটা প্রেশার তৈরি হচ্ছে তোমার পিও, ব্লাড কোলয়েডাল অসমোটিক প্রেশার, সেটা তৈরি হচ্ছে কেন? কারণ ব্লাডে, যেই ব্লাডটা অলরেডি এখানে রয়েছে, তার মধ্যে থাকা যে প্রোটিনগুলো, তারা একটা প্রেশার তৈরি করছে, যেই প্রেশারটা এই আলট্রা ফিল্টারেশনটাকে অপোজ করছে।
তো সেই প্রেশারটা কত 10 mmHg, এই 30 mmHg। তার পরবর্তী যে প্রেশারটা ফিল্টার রেট তৈরি করছে, যে ফিল্টার রেটটা অলরেডি বাউম্যানস ক্যাপসুলের মধ্যে রয়েছে, তারপরের যে প্রেশারটা সেটা তৈরি করছে কে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা এই ইন্টারস্টিশিয়াল স্পেসে রয়েছে, তার একটা প্রেশার তৈরি করছে, যেই প্রেশারটার মান হচ্ছে 10 mmHg। তাহলে এইগুলো যদি আমরা অপোজিং প্রেশার আর সাপোর্টিং প্রেশারটাকে যদি আমরা এরকমভাবে ডিনোট করি, তাহলে আমরা কি পাবো, আমরা এখান থেকে এফেক্টিভ প্রেশারটা বের করে নিতে পারবো। কোনো ডাউট আছে এখান থেকে এত অবধি? কোনো ডাউট নেই। তাহলে এবারে আসছি রিঅ্যাবজর্পশন প্রসেস। এবার রিঅ্যাবজর্পশন যখনই হচ্ছে, আমরা জানি রিঅ্যাবজর্পশন যে প্রসেসটা হচ্ছে, সেই রিঅ্যাবজর্পশন প্রসেসটার দরকারটা কি। আমি একটু আগেই এই লেকচারেই বলেছি যে 99% ফিল্টার রেট যেটা আমাদের বডিতে তৈরি হচ্ছে, দ্যাট হ্যাজ টু বি রিঅ্যাবজর্ব। 99% আমাদের রিঅ্যাবজর্ব করতেই হবে, আদারওয়াইজ 180 লিটারের মধ্যে 1.5 লিটার থেকে 2 লিটারই আমরা এক্সক্রিশনের মাধ্যমে বের করি বাইরে, বডির বাইরে বের করি, বাকিটা কিন্তু আমাদের রিঅ্যাবজর্পশন করতেই হয়। তাহলে এই যে রিঅ্যাবজর্পশনটা হচ্ছে, এই হিউজ অ্যামাউন্ট অফ রিঅ্যাবজর্পশন যেটা হচ্ছে, সেটা শুধুমাত্র মানে পসিবল হচ্ছে কারণ আমাদের ইউরিন ফর্মেশনের এই রিঅ্যাবজর্পশন স্টেপটা আমাদের রেনাল টিউবিউলসগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি, বা রেনাল টিউবিউলসগুলো এই রিঅ্যাবজর্পশন প্রসেসটাকে চালাচ্ছে বলেই কিন্তু 99% ফিল্টার রেটটা আমাদের বডিতে আবার ফিরে আসছে। এবারে দেখো রিঅ্যাবজর্পশন কাদের হয়, কার রিঅ্যাবজর্পশন হবে? প্রথমত হচ্ছে যে সমস্ত ভাইটাল ইউজফুল জিনিসগুলো আমাদের ফিল্টারেটের মধ্যে চলে আসছে। কি কি ইউজফুল জিনিস চলে আসছে বলো তো? আমরা বলেছিলাম গ্লুকোজ, গ্লুকোজ, প্রোটিন বলবো না, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এছাড়া ধরে নাও বিভিন্ন আয়ন্স। তেমনি কি কি আয়ন্স থাকতে পারে? সোডিয়াম আয়ন থাকতে পারে, পটাশিয়াম আয়ন্স থাকতে পারে, ঠিক আছে? এইগুলো কিন্তু মেন জিনিস যেগুলো কিন্তু আমাদের রিঅ্যাবজর্পশন করতেই হবে। এছাড়া অল্প পরিমাণে স্মল অ্যামাউন্ট কি কি রিঅ্যাবজর্পশন হতে পারে? নাইট্রোজেনাস ওয়েস্ট, স্মল অ্যামাউন্টের রিঅ্যাবজর্পশন হবে নাইট্রোজেনাস ওয়েস্ট। এবার বলবে যে নাইট্রোজেনাস ওয়েস্ট তো আমরা বেরই করে দিচ্ছি, এটাকে আবার রিঅ্যাবজর্ব করার কি দরকার ছিল বা কি একটা অসমোলারিটি গ্রেডিয়েন্ট। অসমোলারিটি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই অসমোসিস বিষয়টা পড়েছো, অসমোসিস পড়েছো, অসমোসিস জিনিসটা জানো? অসমোসিসে কি হয়? অসমোসিসে আমরা করি, ধরে নাও এরকম দুটো সলিউশন আছে, তাকে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আমরা আলাদা করেছি, ঠিক আছে? দুটো সলিউশন একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আমরা আলাদা করেছি। একটা সলিউশনে আমি দেখাচ্ছি, একটা সলিউশনে এই যে ব্লু ডটস গুলো দিলাম, এগুলো হচ্ছে সলিউটের পরিমাণ, ঠিক আছে? এবারে দেখো, এটা সলিউশন এ, এটা সলিউশন বি। এবার আমাকে একটা কথা বলে দাও তো, যে সলিউশন এ থেকে বি এর দিকে জল যাবে না সলিউশন বি থেকে এ এর দিকে জল আসবে? অসমোসিস। অসমোসিসে কি হয়? আচ্ছা, অসমোসিসে কম থেকে বেশির দিকে জিনিসটা যায়। তাহলে এখানে দেখো প্রথমত কি কম থেকে কি বেশির দিকে যাচ্ছে। এখানে অসমোসিসে যেটা তুমি বলেছো সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে করা আছে, এখানে এর সলিউট কনসেন্ট্রেশন বেশি, এর সলিউট কনসেন্ট্রেশন কম, তাই তো? তাহলে কি হবে, যে জলটা, সেই জলটা সবসময় এখান থেকে এদিকে যাবে, মানে ওয়াটার যেখানে সলিউট কনসেন্ট্রেশন কম সেখান থেকে সলিউট কনসেন্ট্রেশন বেশি যেই সলিউশনে, সেই সলিউশনে যাবে, ঠিক আছে? এবারে এবারে দেখো কিডনিতে কি হয়। কিডনিতে হচ্ছে তোমার মেনলি ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয়, 99% ওয়াটার রিঅ্যাবজর্ব হবে। এবার 99% ওয়াটারকে রিঅ্যাবজর্ব করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া? অসমোসিস। এই অসমোসিস প্রক্রিয়ায় জল ফিল্টারেট থেকে বেরিয়ে কিডনিতে আসছে, ফিল্টারেটের মধ্যেই তো 99% যে জলটা আছে সেই জলটা বেরিয়ে কিডনিতে আসা উচিত না? তো কিডনির যে অসমোলারিটি বা কিডনির যে সলিউট কনসেন্ট্রেশন সেটা যদি বেশি না হয়, তাহলে ফিল্টারেট থেকে জল বেরোবে?
ওই একটু নাইট্রোজেনাস ওয়েস্টকে রাখা হয়, তার কারণ হচ্ছে অসমোলারিটিটাকে তারা বাড়িয়ে দেয়, কিডনির ম্যাট্রিক্সের অসমোলারিটিটাকে বাড়িয়ে দেয়। কিডনির ম্যাট্রিক্সের অসমোলারিটি বেড়ে গেলে কি হবে, ফিল্টারের থেকে জলটা বাইরে আসবে। ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো মনের মধ্যে কোনো এরকম ব্যাপার আছে যেটা ডাউট হিসাবে বলা যেতে পারে? যাদের ডাউট আছে তারা কমেন্টে লিখতে পারো, ঠিক আছে, যে কি কি জায়গায় কোন কোন পোর্শনগুলোতে ডাউট রয়েছে। ঠিক আছে, ডাউট আমরা সব সলভ করে এগোবো, কোনো রকম প্রবলেম যেন না থাকে সেরকমভাবেই আমরা এগোবো। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করে। তো রিঅ্যাবজর্পশনটা বুঝতে পারলে। লাস্টে আসে সিক্রেশন। সিক্রেশন জিনিসটা কি? সিক্রেশন জিনিসটা হচ্ছে যে দেখো, ফিল্টারেট থেকে ফিল্টারেটের মধ্যে যা চলে এলো তো সেটা তো আলট্রা ফিল্টারেশনের মাধ্যমে চলে এলোই, কিন্তু হঠাৎ করে আমাদের বডিতে বিভিন্ন আয়ন্সের পরিমাণ বেড়ে যেতে পারে। আমি কন্ডিশন বলবো যে বিভিন্ন আয়ন্সের পরিমাণ কিভাবে বাড়ছে। সেই আয়ন্সগুলো যখন বেড়ে যাচ্ছে আমাদের বডির পরিমাণে অ্যাড্রাপ্টলি হঠাৎ করে বেড়ে গেল, সেই আয়ন্সগুলো আমাদের বডিকে ক্ষতি করতে পারে। তো আমাদের এক্সক্রিটারি সিস্টেম কি চাইবে সেই আয়ন্সগুলো আমাদের বডিতে সাস্টেন্ডভাবে থাকুক? থাকবে না, নিশ্চয়ই বের করে দিতে চাইবে। তখন কি হবে, টিউবিউলার সিক্রেশন হবে। টিউবিউলসগুলোর মধ্যে ডাইরেক্টলি সেই আয়ন্সগুলোকে কিডনি সিক্রেট করে দেবে। ওকে, যাতে সেই আয়ন্সগুলো ডাইরেক্টলি বেরিয়ে চলে আসতে পারে ইউরিনের মাধ্যমে। ঠিক আছে, এবারে আমি বললাম কন্ডিশন বলবো, নিশ্চয়ই বলবো। কন্ডিশন যেমনি ধরো হঠাৎ করে তুমি কোনো এমন একটা জায়গায় আছো যেখানে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড আসছে, মানে ধরো কোনো একটা গাড়ির ধোঁয়া ছেড়েছে, তুমি সেই ধোঁয়ার মাঝখানে পড়ে গেছো কোনোভাবে। এরকম আমাদের বিভিন্ন ক্ষেত্রে মানে সবসময়ই হয় বলতে গেলে, আমরা রাস্তায় চলি, অনেক সময় অনেক বাজে কালো ধোঁয়া আমাদের সামনে চলে আসে। এই কালো ধোঁয়াটা আমাদের নাকের মাধ্যমে আমাদের বডিতে গেল। এটা কি হচ্ছে, আমাদের বডির ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকে হঠাৎ করে বাড়িয়ে দিল। কার্বন ডাই অক্সাইড যেই বেরিয়ে গেল বডিতে, তখনই আমাদের বডির ব্লাড কি হয়ে গেল, ব্লাডের অ্যাসিডিক পরিমাণ, ব্লাডের মধ্যে অ্যাসিডিক যে মাত্রাটা আছে সেই মাত্রাটা বেড়ে গেল। মাত্রাটা বেড়ে যাওয়ার সাথে সাথে কি হবে, এইচ প্লাসের পরিমাণ বেড়ে যাবে। আমাদের বডিতে এইচ প্লাস বেড়ে যাবে, হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাবে। যেই হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাবে, এইটা কিন্তু আমাদের সেলের ক্ষতি করতে পারে। তো এই এইচ প্লাসটাকে আমাদেরকে বার করতে হবে। তাহলে এইচ প্লাস কি হয়ে যাবে, সিক্রেশন হয়ে যাবে, সিক্রেশন হয়ে যাবে। তো এবারে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা অনেকের সাথে হয়েছে। অনেকে সি ওয়াকে যায়, অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে, আন্দামানে ঘুরতে গেলে, বিভিন্ন জায়গায় থাইল্যান্ডে ঘুরতে গেলে সি ওয়াকে যায়, মানে আন্ডার সি ওয়াক হয়। সেখানে অনেক সময় কি হয়, যখন আন্ডার সি ওয়াক করছো, অনেক সময় মুখের মধ্যে সমুদ্রের জল ঢুকে যায়, মুখের মধ্যে সমুদ্রের জল ঢুকে যায়। ইভেন অনেক সময় দীঘাতেও হয় যে স্নান করতে গিয়ে মুখের মধ্যে সমুদ্রের জল ঢুকে গেল। এবার সমুদ্রের জলের মধ্যে কি থাকে, সোডিয়াম পটাশিয়াম আয়ন্স থাকে। কি থেকে আসছে, সল্টি ওয়াটার, মেরাইন ওয়াটার, তার মধ্যে ওগুলো থাকবে। যেই বেশি মাত্রায় সোডিয়াম পটাশিয়াম আমাদের বডিতে চলে আসবে, আমাদের পেটে ক্র্যাম্পস হতে শুরু করবে, কিছুক্ষণ পর বমি হবে, ক্র্যাম্পস হবে, প্রচণ্ড পেটে ব্যথা হবে। কেন হচ্ছে, কারণ সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ আমাদের বডিতে বেড়ে গেছে। বুঝবে না, মানে হঠাৎ করে লোক অনেক রকম ভুল জিনিস বুঝতে পারে, হয়তো বলবে যে ফুড থেকে হয়েছে বা ফুডে কন্টামিনেশন ছিল সেখান থেকে হয়েছে। না, সোডিয়াম পটাশিয়াম আমাদের বডিতে বেড়ে গেছে। তো সেইটাকে কিন্তু রিলিজ কিভাবে হবে, জল খেতে হবে, এবং জলের সাথে সাথে ওই সোডিয়াম পটাশিয়ামগুলোকে কিডনি টিউবিউলার সিক্রেশন করে দেবে, টিউবের মধ্যে ডাইরেক্ট সিক্রেট করে দেবে। এবার ইউরিনের মাধ্যমে সেটা বেড়ে যাবে। কিছুক্ষণ পরে এই সিমটমসগুলো কিন্তু নিজের থেকেই চলে যাবে, কোনো ওষুধ খাবার দরকার নেই, আস্তে আস্তে নিজের থেকেই সিমটমসগুলো চলে যাবে। বারবার বারবার ইউরিনেট করাতে হবে পেশেন্টকে, বেশি করে জল খেতে হবে, তাহলে গিয়ে জিনিসটা কমে যাবে। এবং কেন হচ্ছে, তার কারণ হচ্ছে ডাইরেক্টলি টিউবিউলার সিক্রেশন হচ্ছে। এটা নিয়ে কোনো ডাউট আছে? এই আলোচনাটা নিয়ে কোনো ডাউট আছে? সবাই বুঝতে পারছো, সবার ইন্টারেস্ট গ্রো করছে? কারণ ইন্টারেস্ট গ্রো করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইফ সায়েন্সের ক্ষেত্রে। ইন্টারেস্ট যদি গ্রো করে যায় একবার, সব থেকে ভালো রেজাল্ট কিন্তু এই সাবজেক্টটা তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, পুরো 100-এ 100 মার্কস দিয়ে দেবে, 100% মার্কস দিয়ে দেবে, কিন্তু তার আগে দরকার হচ্ছে ইন্টারেস্ট গ্রো করানো। ইন্টারেস্ট গ্রো করানোর জন্য কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুব জরুরি, আর আমরা এখানে সেটাই করছি, যে সম্পূর্ণ কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে যায়। ওকে, তার পরবর্তী স্লাইডে আমরা যাব। আলট্রা ফিল্টারেশন অলরেডি আমরা দেখে নিলাম ওই স্লাইডে, তো এখানে আর কিছু নতুন করে বলার নেই।
তো আল্ট্রাফিল্টারেশনটা দেখে নেওয়ার পর এখানে আমরা একটা ছোট্ট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, দুটো ডায়াগ্রাম আমি এইটার এনেছি। তো যেই ডায়াগ্রামটা যার মনে হচ্ছে তার পক্ষে মনে রাখাটা ইজি, তো সে সেই ডায়াগ্রামটা দেখুক। এই প্রথম ডায়াগ্রামটা দেখো, এখানে প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল থেকে অ্যারো দিয়ে যেগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বেরিয়ে যাওয়া মানে বাইরের অ্যারো দেওয়া মানে হচ্ছে রিঅ্যাবজর্পশন হচ্ছে, মানে ফিল্টারের থেকে বেরিয়ে কিডনির মধ্যে চলে যাচ্ছে। কি কি বেরোচ্ছে? HCO3 মাইনাস আয়ন বেরোচ্ছে, NaCl বেরোচ্ছে, নিউট্রিয়েন্টস বেরোচ্ছে। নিউট্রিয়েন্টস খুব ইম্পর্টেন্ট। কি কি নিউট্রিয়েন্টস আমি বললাম এক্ষুনি, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড। এই গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিডটা কি কীরকম ধরনের জিনিস? এটা হচ্ছে খুব ইউজফুল জিনিস আমাদের বডিতে। অ্যামাইনো অ্যাসিড আমাদের বডির বিল্ড করতে সাহায্য করে, মাসেল বিল্ড করতে সাহায্য করে। অ্যামাইনো অ্যাসিডের ভেরিয়াস কাজ আছে। আর গ্লুকোজ যদি চলে আসে ইউরিনে, তার মানে ধরে নিতে হবে সেই মানুষটার কোন রোগ রয়েছে। জানো কেউ? কমেন্টে জানাও সেই মানুষটার কোন রোগ রয়েছে যার গ্লুকোজ ইউরিনে আসে। যারা জানো তারা কমেন্টে লিখে জানাও কোন রোগ রয়েছে। ওকে, আর সোডিয়াম দেখে নাও, পটাশিয়াম বেরিয়ে আসছে। এখানে H+ এর সিক্রেশন হচ্ছে। আমি তোমাদের একটু আগে বললাম যে সিক্রেশন মানে হচ্ছে ভেতরে ঢোকা, আর রিঅ্যাবজর্পশন মানে হচ্ছে ভেতর থেকে বাইরে বেরিয়ে আসা, ঠিক আছে। NH3 অ্যামোনিয়ার পরিমাণ যদি হঠাৎ করে আমাদের বডিতে বেড়ে যায়, তখনও কিন্তু সেটা সিক্রেটেড হয়ে বেরিয়ে যায়, কারণ অ্যামোনিয়া হচ্ছে একটা নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, খুবই টক্সিক আমাদের সেলসের জন্য, সেটাও কিন্তু সিক্রেশনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। ওকে, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, সেখান থেকে আমি বলেছিলাম জল বেরোয়, কিন্তু কোনো কি বেরোয় না, সল্ট বেরোয় না, আয়ন্স বেরোয় না, ঠিক আছে, ডান। তারপরে আমরা দেখছি অ্যাসকেন্ডিং লিম্ব। অ্যাসকেন্ডিং লিম্বের থিন সেগমেন্ট থেকেও সল্ট বেরোচ্ছে, থিক সেগমেন্ট থেকেও সল্ট বেরোচ্ছে, মানে এখানে কিন্তু জল বেরোচ্ছে না। দেখে নাও এই পোর্শনটায় কি কোনো জায়গায় জল বেরোচ্ছে? কোনো জায়গায় জল বেরোচ্ছে না, মানে এই পোর্শনটা এমন একটা পোর্শন যেই পোর্শনটা থেকে কিন্তু জল বেরোয় না, এই পোর্শনটা থেকে শুধুমাত্র যেই জিনিসটা বেরোয় সেটা হচ্ছে সল্ট। ওকে, এর পরবর্তী যে জায়গাটায় আমরা আসছি ডিস্টাল টিউবিউল। ডিস্টাল টিউবিউল থেকে দেখো সল্ট বেরোচ্ছে, জল বেরোচ্ছে, HCO3 মাইনাস আয়নটা বেরোচ্ছে, ঠিক আছে। এই HCO3 মাইনাস আয়নটা কিন্তু আমাদের বডিতে আয়নিক ব্যালেন্সে হেল্প করে। যখন আমাদের বডিতে নেগেটিভ আয়ন্সের পরিমাণ কমে যায়, তখন কিন্তু এইটা রিঅ্যাবজর্পশন হয়, বা আমাদের বডিতে যখন হঠাৎ করে খুব বেশি অ্যাসিডিক পরিমাণ বেড়ে যায়, অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, H+ এর পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু HCO3 মাইনাসটা রিঅ্যাবজর্পশন বেশি হয়, এবং সেই HCO3 মাইনাসটা H+ এর সাথে অ্যাড হয়ে গিয়ে H2CO3 তৈরি করে, ঠিক আছে। এই H2CO3 তৈরি হওয়ার মাধ্যমে H+ এর পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, অ্যাসিডিক নেচার অফ ব্লাডটা কিন্তু নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। তাহলে HCO3 মাইনাসটা কিন্তু আমাদের বডিতে আয়নি মানে অ্যাসিড বেস ব্যালেন্স করার ক্ষেত্রে খুব উপযোগী। ওকে, H+ সিক্রেটেড হচ্ছে, K+ সিক্রেটেড হচ্ছে, এই দুটো সিক্রেটেড হয়। আমি এক্ষুনি H+ আর K+ এর বিষয়ে আমি তোমাদেরকে জানালাম। তারপরে দেখো এখানে এখানে NaCl বেরিয়ে আসছে। এটা কোথা থেকে বেরিয়ে আসছে? কালেক্টিং ডাক্ট থেকে। ইউরিয়া এবং H2O এটাও কিন্তু কালেক্টিং ডাক্ট থেকে বেরিয়ে আসছে। দেখো ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। আমি এক্ষুনি বললাম যে অসমোলারিটিটাকে মেনটেন করার জন্য অল্প পরিমাণে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টকে কিন্তু কি করতে হবে? বডিকে রিঅ্যাবজর্ব করতে হবে। তাহলে এখানে সেই জিনিসটা কে করছে? কালেক্টিং ডাক্ট করছে। কালেক্টিং ডাক্ট কিন্তু কিছুটা ইউরিয়াকে ফিরিয়ে আনছে। কার মধ্যে ফিরিয়ে আনছে? কিডনির ম্যাট্রিক্সের মধ্যে ফিরিয়ে আনছে, যাতে কিনা আমাদের বডির ম্যাট্রিক্সে আয়ন মানে সল্টের পরিমাণটা এমন থাকে যাতে রিঅ্যাবজর্পশনটা আমরা করতে পারি, ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা আমরা করতে পারি, বা আমাদের কিডনি ম্যাট্রিক্সে অসমোলারিটিটা মেনটেইনড থাকে। হলো, এখানে H2O রিঅ্যাবজর্পশন হচ্ছে। H2O কিন্তু রিঅ্যাবজর্পশন হতে পারে কালেক্টিং ডাক্ট থেকে। তো এন্ড অফ দি ডে যে ইউরিনটা আমাদের বেরোবে, সেই ইউরিনটা কি হবে? সল্টের পরিমাণ বেশি থাকবে, জলের পরিমাণ যতটা কম বের করা যায় আমরা বের করব, ঠিক আছে। কিন্তু পরবর্তী সময়ে যদি আমাদের আরও দরকার পড়ে জলটাকে কনজার্ভ করার, তখন কিন্তু আমরা সেটা করব সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনের মাধ্যমে, এবং সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন নিয়ে একটুখানি আগেই আমরা আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে এই পার্টসগুলো আমরা দেখতে পেলাম এখানে এই ছবির মাধ্যমে, এবং এই পার্টসগুলো ডিফারেন্ট কাজ করছে, ডিফারেন্ট জিনিস সিক্রেট করছে, ডিফারেন্ট জিনিস রিঅ্যাবজর্ব করছে, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আমি বললাম যে এই ছবিটার সাথে সাথে এই রকমেরই একটা সেম ছবি আমি দিয়েছি, সেটাও তোমরা দেখে নাও। একই ছবি যেইটা যার ভালো লাগবে, যেইটা যার
মনে হবে যে বুঝতে সুবিধা হচ্ছে, সে কিন্তু সেই ছবিটা দেখতে পারো এখান থেকে। এখানে কিন্তু প্রত্যেক দুটো ছবি একই জিনিসকে ডিনোট করেছে, এবং দুটো ছবিতেই কিন্তু যেই পার্টসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং প্রত্যেকটা পার্টসে কোন পার্ট থেকে কোনটা সিক্রেশন হচ্ছে, কোনটা রিঅ্যাবজর্পশন হচ্ছে, সেটা কিন্তু বলা হয়েছে এখানে। ওকে, তাহলে এই যে দুটো টপিক আজকের আমাদের ক্লাসে ছিল, ইউরিন ফর্মেশন এবং প্রথমে স্ট্রাকচার অফ নেফ্রন, সেটা মোটামুটি আমরা বুঝতে পারলাম এবং এক্সপ্লেন করলাম যতটা আমার পক্ষে সম্ভব হলো, এবং নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। কমেন্টে জানিও যদি কোনো রকম ডাউটস থাকে, কারণ আমরা এখানে সম্পূর্ণ টপিকটাকে শুধু শেষ করছি সেরকম নয়, বুঝানোর মাধ্যমে একদম প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করছি। ওকে, তো তোমরা জানিও কার কেমন লাগলো এবং কে কোন জায়গাতে বুঝতে পারোনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে।